অনেকটা বাধ্য হয়ে কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে ভারতের যে শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেছে। তবে এই পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই ছাত্র আন্দোলন সমাপ্ত হচ্ছে না, বরং তারা কিন্তু নতুন করে 3টি দাবি উত্থাপন করেছে। ফলে সেই জায়গা থেকে ভারতের এই ছাত্র জনতা আন্দোলনের প্রতি অবশ্যই আমাদের সমর্থন রয়েছে। অনেক জল্পনা কল্পনার পরে বাংলাদেশ সরকার বিতর্কিত রাষ্ট্রপতিকে অবসরে পাঠিয়েছেন বা ইস্তফা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি কাকে দেখতে চাচ্ছেন? আপনাদের দলীয় অবস্থান থেকে কাকে যোগ্য মনে করছেন? আর এই রাষ্ট্রপতি প্রসঙ্গে আপনাদের দলীয় অবস্থানটা কি? আমরা জানি যে এই রাষ্ট্রপতি সম্প্রতি সময় তিনি পদত্যাগ করেছেন। তিনি সেখানে কিছু কারণ দেখিয়েছেন, যদিও এই কারণগুলো অনেকটা সন্দেহ বা সংশয় রয়েছে। তিনি কিছুদিন আগে, কয়েক মাস আগে খুব সম্ভবত তিনি বিদেশে চিকিৎসা করতে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি একটি গুরুতর অপরাধ করেছেন, যে সেখানে থেকে পলাতক ফ্যাসিস্ট হাসিনার সাথে তিনি যোগাযোগ করেছেন। এই বিষয়টি যখন সামনে আসে তখন অনেকটা বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেছেন বলে মনে হচ্ছে, বা পরিস্থিতি তাই বলে। সেই জায়গা থেকে ওনার বৈধতা নিয়ে তো আগেও একটা প্রশ্ন ছিল। দেখেন, আমরা আওয়ামী লীগের যে নির্বাচনগুলো ছিল, বিশেষ করে 14 সাল এবং 18 সাল এবং সবশেষ 24 সাল, প্রত্যেকটা নির্বাচনকে আমরা অবৈধ নির্বাচন বলছি, বিতর্কিত নির্বাচন বলছি। যেই নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেম্বার অফ পার্লামেন্টের দ্বারা নির্বাচিত কোনো রাষ্ট্রপতি তো বৈধ হতে পারে না, কারণ তারা ওই সংসদই তো অবৈধ। যেমন আমরা 18 সালের পর যে সংসদ গঠিত হয়েছিল, সেই সংসদের 23 সালে আপনার এই রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছিল। তো ওই সংসদটাই তো অবৈধ ছিল। আমরা তো বিরোধী রাজনৈতিক দল বা আমরা যারা এই রাজপথে ছিলাম, তারা সবাই কিন্তু ওই নির্বাচনকে অবৈধ বুঝি। ফলে অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের মাধ্যমে অবৈধভাবে আবার যে নির্বাচিত হয়েছে রাষ্ট্রপতি, ফলে ওই রাষ্ট্রপতি তো স্বাভাবিকভাবে অবৈধ। তারপরেও এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আপনারা জানেন যে একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়েছিল। এটা আসলে রাষ্ট্রপতি ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা একটা সাংবিধানিক একটা পদ। এই গণঅভ্যুত্থানের সময় আমরা যেহেতু এই সংবিধানকে বাদ দিতে পারি নাই, ফলে আমাদেরকে এই সংবিধানের এক্সিস্টিং সংবিধানের ভিতর থেকে আমাদেরকে কাজগুলো করতে হয়েছে। ফলে এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য বিএনপি সহ আমরা শুরুর দিকে অনেকে আমরা যদিও রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছিলাম, কিন্তু পরবর্তী মঞ্চে বাংলাদেশের একটা স্থিতিশীল নির্বাচন বা স্থিতিশীল সরকার গঠনের জন্য এবং সাংবিধানিকভাবে যেন ভবিষ্যতে কোনো সংকট তৈরি না হয়, সেজন্য অবশ্যই রাষ্ট্রপতিকে থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা এই রাষ্ট্রপতি কিছুটা সমর্থন দিচ্ছি। কিন্তু যাদের দায়িত্ব ছিল এই রাষ্ট্রপতিকে অপসারণ করা, বিশেষ করে যারা বিপ্লবী বা গণপ্রজাতন্ত্রী সংগঠিত করছে, তারা কিন্তু শুরুতে আপোষ করেছে। অর্থাৎ তাদের অনেকে বা তারা এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েছে। এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে নিজেরা কীভাবে নিজেরা বৈধ হলেন, আবার আপনারা এই রাষ্ট্রপতিকে তখন কীভাবে অবৈধ দাবি করেন, এটা আমার কাছে বোধগম্য মনে হয়। বরং তাদের এই ধরনের বক্তব্য দ্বিচারিতা মনে হচ্ছে। তারা তখন এই রাষ্ট্রপতির পক্ষে ছিল। বিশেষ করে যদি আমি গণঅভ্যুত্থানে যারা সামনের নেতৃত্ব ছিল, তারা অনেকেই রাষ্ট্রপতির বিরুদ্ধে, রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেখানে গিয়ে তারা বলেছিল যে এই আন্দোলন বন্ধ করতে হবে, কোনোভাবে এটা করা যাবে না। তখন তারা রাষ্ট্রপতির পক্ষ ছিল। এখন যখন মানে এই পরিস্থিতি কিছুদিন পর আবার তারা ইউটার্নের, অর্থাৎ তাদের জায়গা থেকে যখন সুযোগ ছিল রাষ্ট্রপতিকে অপসারণ করা, তারা সেটা করেনি। বরং তারা রাষ্ট্রপতিকে মানে মেনেই বা রাষ্ট্রপতির কাছ থেকে ওসিয়ত নিয়েই তারা কিন্তু আপনার দায়িত্ব নিয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা তাদের সুবিধামতো অবস্থা পড়ছে। রাজনীতি এই ধরনের দ্বিচারিতা চরিত্র আসলে কোনোভাবেই কাম্য নয়। তবে এখন যেহেতু একটি সিস্টেমের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, আশা করি ভবিষ্যতে সাংবিধানিক সংকট থেকে দেশ মুক্তি পেয়েছে। এই জায়গা থেকে আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে জানতে চেয়েছেন যে আসলে রাষ্ট্রপতি হিসেবে ভবিষ্যতে কাকে দেখতে চাই। আমি যদি মনে করি বিএনপিতে সিনিয়র অনেক রাজনীতিবিদ রয়েছে যারা রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য। তবে আমাদের দলগত তো আর কোনো পজিশন নাই যাতে আমরা কাকে রাষ্ট্রপতি চাই, যেহেতু আমরা বিএনপির সাথে জোটে রয়েছি। ফলে আমাদের মধ্যে সবারই একটা আশা হচ্ছে যে বিএনপির যোগ্য যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে সেই জায়গা থেকে মূল্যায়ন করে রাষ্ট্রপতি দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে যদি পছন্দ করি, তাহলে আমার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত মানে বিচক্ষণ একজন রাজনীতিবিদ, এবং তার এই বয়সে তিনি যে সিচুয়েশনের মধ্য দিয়ে বিএনপির বিগত সময় তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং বিএনপি দীর্ঘ সময় তিনি মহাসচিব ছিলেন, এবং তিনি মহাসচিব থাকাকালীনই কিন্তু এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতা। ফলে আমি মনে করি বিএনপি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমাদের দলীয় না, আমি মনে করি বিএনপি তার জায়গা থেকে অবশ্যই যিনি এই দুঃসময় দলের ভূমিকা হাল ধরেছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে যেহেতু তিনি বিদেশে ছিলেন, সেই জায়গা থেকে মহাসচিবকে মূল্যায়ন করা উচিত বলে মনে করি, এবং আমি আশা করি যে তিনি হবে, এবং এটা মনে হচ্ছে অনেকটাই বাস্তব হবে। কেউ কেউ দাবি করছেন যে রাষ্ট্রপতি হিসেবে যদি কোনো নারী নেতৃত্ব আসে তাহলে ভালো হতো, এমনটি শোনা যাচ্ছে। এবং বিশেষ করে পিনাকি উল্লেখ করেছেন যে নারী আসুক। দেখেন,
মানুষের প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি চয়েস থাকতে পারে, পছন্দ থাকতে পারে। আপনার একজনকে পছন্দ, আমার একজন পছন্দ, একজন একটা মতামত দিতেই পারে। হ্যাঁ, তবে যেহেতু বাংলাদেশের এই পার্সপেক্টিভে যেহেতু এখন সরকার প্রধান হচ্ছে আপনার পুরুষ, যদিও দীর্ঘ সময় পর আমরা একজন পুরুষকে সরকার প্রধান হিসেবে পেয়েছি, সেই জায়গা থেকে যদি একজন নারী রাষ্ট্রপতি হয় তাহলে কম্বিনেশন খুব বেশি খারাপ হবে না। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এখন পর্যন্ত ওইরকম যোগ্য ক্যাপাবল নারী নেতৃত্ব দেখি না, যারা দেশের কোনো ধরনের সাংবিধানিক সংকট বা যে কোনো ধরনের সংকট তৈরিতে তিনি একজন রাষ্ট্রপতি হিসেবে সেটাকে ট্যাকেল দিতে পারবে বা অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে ওই অর্থে আমি দেখি না এরকম কেউ আছে যে নারী নেতৃত্ব যাকে রাষ্ট্রপতির পদে দেওয়া যায়। আপনারা জানেন যে রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দের আলোচনা রয়েছে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির প্রবীণ রাজনীতিবিদ আপনার খন্দকার মোশাররফ হোসেন যিনি স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র নেতা, এছাড়াও আপনার ডক্টর মঈন খান যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, পাশাপাশি তিনি বর্তমানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এছাড়াও আপনার নজরুল ইসলাম খান রয়েছে। ফলে ওনাদের মধ্য থেকে তো কেউ একজন হবে। তবে আমি মনে করি যে মূল্যায়নের দিক থেকে অবশ্যই মহাসচিব যিনি ছিলেন তিনি এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণে এগিয়ে রয়েছেন। তবে আশা করি যে তাদের মধ্য থেকে কেউ একজন হবে। এখন দেখা যাক সেটা আসলে কে হয়, এটা আমাদের ওয়েট করতে হবে, যেহেতু একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে সেপ্টেম্বরে যে সংসদের যে অধিবেশন, সেই অধিবেশনের মধ্য দিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচন হবে। একেবারে সোশ্যাল মিডিয়া তো অনেকটাই গরম, শেখ হাসিনা ফিরছে, এই ফেরার বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, শেখ হাসিনা যদি ফিরতোই তাহলে তিনি দেশ ছেড়ে পালাতো না। ফলে শেখ হাসিনা ফেরার যে জল্পনা কল্পনা বা সোশ্যাল মিডিয়া যেগুলো দেখছেন, এগুলো কেবলই হচ্ছে আওয়ামী লীগ এখন একটা হতাশা লীগে পরিণত হয়েছে। হতাশা লীগের জন্য একটা আশার সঞ্চার করার জন্য এই যে নিষিদ্ধ সংগঠনের যিনি প্রধান বা নিষিদ্ধ দলের যিনি প্রধান শেখ হাসিনা এই বক্তব্যটি দিয়েছে, বাস্তবিক করতে আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার মতো কোনো পরিস্থিতি নেই বা সেই সিচুয়েশন নেই। আমি এই কথাটা অনেকবার বলেছি, অনেক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ ৭৫-এর পরে আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাক করেছিল ২১ বছর পরে। যদিও ৭৫-এ ওইভাবে তাদের খুব বেশি অপরাধ ছিল না, তবে হ্যাঁ তারা ৭১ থেকে ৭৫ পর্যন্ত নানাভাবেই বিতর্কিত ছিল। কিন্তু ৭৫-এর যে ঘটনা, বরং তারা ভিকটিম ছিল। সেই ভিকটিম থাকা পরও এই আওয়ামী লীগকে ব্যাক করতে ২১ বছর অপেক্ষা করতে হয়েছিল। এবং এই আওয়ামী লীগের যারা রয়েছে তারা অনেকেই তারা ইসলাম ধর্মকে খুব বেশি মানেন বলে মনে হয় না, আবার তারা অনেকেই মনে করেন যাতে অন্য ধর্মকে বেশি প্রায়োরিটি দেয় বলে মনে হয় বা মানুষের ধারণা। সেই জায়গা থেকে তখন কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এসে মাথায় হিজাব পরে তারপরে মানুষের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ব্যাক করছিল। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান যে ঘটনাটি ঘটেছে, প্রায় আমাদের ১৪০০ ছাত্র জনতা শহীদ হয়েছে, ৩০,০০০-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছে। এবং শুধু এই গণ অভ্যুত্থানটি নয়, বরং গত ১৫ বছর যে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, গুম, খুন, হত্যা, অসংখ্য মানুষকে তারা গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ার দিয়েছে। ফলে এই যে আওয়ামী লীগের গত ১৫ বছরের ধারাবাহিক অপরাধ, পাশাপাশি গণ অভ্যুত্থানে তারা যে অপরাধ করেছে, গণহত্যা সংগঠিত করেছে, শুধু এটা বাংলাদেশে নয় বরং আন্তর্জাতিকভাবে এটা একটা স্বীকৃত যে জাতিসংঘের যে তদন্ত কমিটি করা হচ্ছিল, তারা কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের সময় তারা মানবতা বিরোধী অপরাধ করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে আওয়ামী লীগের দল হিসেবে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এসব পরিস্থিতিতে মনে হচ্ছে যদি আওয়ামী লীগ ৭৫-এর পরে ২১ বছর পর ক্ষমতা এসেছিল, এখন যদি আওয়ামী লীগের ক্ষমতায় আসতে তাহলে আওয়ামী লীগকে ৪২ বছর অপেক্ষা করতে হবে। এবং শুধু ৪২ বছর নয়, বরং এই শেখ হাসিনাকে জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ড রয়েছে তার দায় স্বীকার করতে হবে। শুধু দায় স্বীকার নয়, এগুলো প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য তার বিচারকে ফেস করতে হবে এবং বিচারের মুখোমুখি হতে। পাশাপাশি যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে এবং প্রত্যেক শহীদ পরিবারের শহীদদের কবরে ইন্ডিভিজুয়ালি ফুল দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ব্যাক করতে হবে। এখন এটা বাস্তবিক করতে কতটা সম্ভব সেটা সময় বলে দেবে। ফলে এসব চিন্তা থেকে মনে হয় আওয়ামী লীগ আগামী ৪২ বছরে ফিরতে পারবে কিনা সন্দেহ। আর জুলাই ডিসেম্বরে যে আসার কথা, এটা একেবারে বোগাস এবং এই যে বললাম না, হতাশার লীগকে এক ধরনের আশার সঞ্চার করার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছি। ভারতের ছাত্র আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন এবং আজকে যে খবরটা পাওয়া গিয়েছে সেখান থেকে যে সেখানকার শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখেন, শুধু ভারত নয় বরং দক্ষিণ এশিয়ায় গত কয়েক বছর যদি আপনি রাষ্ট্রগুলোর বিভিন্ন রাষ্ট্রের আন্দোলনগুলো দেখেন, যে জেনজিদের এক ধরনের যে আধিপত্য বা জেনজিদের যে অকুতোভয় লড়াই, সেটা কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, নেপাল কিংবা সম্প্রতি আমরা ভারতেও দেখেছি। দেখেন, একটা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে এবং অনেকটা বাধ্য হয়ে কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে ভারতের যে শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেছে। তবে এই পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই ছাত্র আন্দোলন সমাপ্ত হচ্ছে না, বরং তারা কিন্তু নতুন করে ৩টি দাবি উত্থাপন করেছে। ফলে সেই জায়গা থেকে ভারতের এই ছাত্র জনতার আন্দোলনের প্রতি অবশ্যই আমাদের সমর্থন রয়েছে এবং আমাদের যে মনস্তান্ত্রিক যে সহযোগিতা সেটা থাকবে। পাশাপাশি আমরা শুধু ভারত নয় বরং এইসব অঞ্চলগুলোর যে
জেনজিরা যে অনেক বেশি দেশপ্রেমিক হয়ে উঠছে এবং প্রতিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়ে উঠছে, এটা একটা ইতিবাচক এবং আমাদেরকে এটাকে আশা জাগায় যে ভবিষ্যতে যে কোনো এইসব রাষ্ট্রে যে কোনো অন্যায় অনিয়ম কিংবা যে কোনো স্বৈরশাসনের বিরুদ্ধে জেনজিরা যে কোনো সময় যে কোনো বিপ্লব করতে প্রস্তুত। বরং ভারতের আন্দোলন মোদী সরকারকে অনেকটা টনক রয়েছে। এই ঘটনার সাথে আমি যদি আমাদের একটা ঘটনা মিলাই, আপনি দেখেন যে এই আন্দোলনের শুরুতে কিন্তু নানাভাবে আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, দমন পীড়ন, আটক, নানাভাবে। এমনকি এই শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইলেও এখানে শিক্ষা কর্মকর্তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আন্দোলনকে দমন করা যায়নি বা আন্দোলন থেমে যায়নি। সেই জায়গা থেকে বাধ্য হয়ে কিন্তু নরেন্দ্র মোদী গতকাল রাতে একটি বার্তা দিয়েছেন এবং আজকে এবং অনেকাংশে অনেকটা বাধ্য হয়ে তিনি কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে। তো অবশ্যই তার কনসার্নে আমরা এই গণঅভ্যুত্থানের যে বাংলাদেশের কথা বলি, সেই বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটা রচিত হয়েছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে। আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী চরিত্র গত 15 বছরের মধ্যে সর্বপ্রথম শেখ হাসিনা এবং এই যে আওয়ামী লীগের যিনি প্রধান সর্বপ্রথম নতি স্বীকার করছিল আমাদের 18 সালে কোটা সংস্কার আন্দোলনের সময়। আপনারা দেখেন যে তখন যে ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে কোটা বৈষম্যের বিরুদ্ধে, তখন কিন্তু শেখ হাসিনা বাধ্যই সংসদে বলছিল যে ছাত্ররা কোটা চায় না, কোটা থাকবে না। এই শেখ হাসিনা বাংলাদেশের সর্বপ্রথম তখনই কিন্তু শেখ হাসিনা এই দেশের আন্দোলনের কাছে, ছাত্রদের কাছে অনেকটা নত স্বীকার করে। তারপরে কিন্তু এই গণঅভ্যুত্থান সংগঠিত। অর্থাৎ এই যে ভারতের যে ঘটনা আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সাথে আমি 18 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনা যে নত হওয়ার যে বিষয়টি, সেটিকে আমি মনে করছি। এবং ভারতের যে আন্দোলন শেষ পর্যন্ত গিয়ে মোদী পতনের আন্দোলনে রূপান্তর হয় কিনা সেটা এখনও দেখার বিষয়, যেহেতু এখনও জেনজিরা রাজপথে রয়েছে এবং এখনও তারা সোচ্চার রয়েছে। তো আমরা আশা করি যদি এমন কোনো বিপ্লব ঘটে তাহলে এটা অবাক হওয়ার মতো কিছু নয়, বরং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং জেনজিরা যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার, এটা ভারত আবারও প্রমাণ হবে ভারতে। change tv.press এক ফোঁটা হলুদও নেই।